বিভীষণের প্রতি মেঘনাদ এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে আমাদের মাইকেল মধুসূদন দত্ত সব কিছু পড়ে ফেলতে হবে, কারণ এক হচ্ছে কাজী নজরুল ইসলাম, আরেক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্ত। এই তিনজন বাংলা সাহিত্যের কিংবদন্তি, যাদের ছাড়া আসলে বাংলা সাহিত্য অসম্পূর্ণ, এবং তাদের সব কিছু আসলে আমাদের পড়তে হবে। তো এখানে যে মাইকেল মধুসূদন দত্তের যে কবি পরিচিতি যেটা রয়েছে সেটা আমাদের ডিটেলস পড়তে হবে একটু। কেন পড়তে হবে? কারণ এটা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, এই তিনজনের থেকে কিন্তু সবচেয়ে বেশি কোয়েশন আসে। ঠিক আছে? তো আমি যদি মাইকেল মধুসূদন দত্তর সামারিটা যদি একটু বলি, তো আসলে ডিটেলস বোঝা যাবে। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা। এইবারে ওনার মাকে বাবাকে আমার মনে হয় না এই জিনিসগুলো অনেক বেশি দরকার আছে। তবে একটা বিষয় খুবই দরকার আছে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত 1833 সালে কলকাতা হিন্দু কলেজে স্কুল শাখায় ভর্তি হন। ঠিক আছে, এটা খুবই দরকার। তো 1833 সালে তিনি কলকাতা হিন্দু কলেজে স্কুল শাখায় ভর্তি হন। এরপরে 1843 সালে তিনি হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, হিন্দু কলেজে সে হচ্ছে সংস্কৃতি যখন পড়তো, তখন যে ওইখানে যে শিক্ষা সেটা গ্রহণ করার পাশাপাশি তখন সে বুঝতে পারলো যে কি এই যে ওইখানে কিন্তু সংস্কৃত, আমি একটু জিনিসটা যদি বুঝাই, তখন কিন্তু কলকাতায় দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল। একটা হচ্ছে সাধারণ শিক্ষা, একটা হচ্ছে হিন্দু কলেজের সংস্কৃত শিক্ষা। তো সাধারণ শিক্ষা যখন আমরা যেমন প্রাইমারি স্কুলে পড়ি বা হাই স্কুলে পড়ি, সেটা হচ্ছে কি শিক্ষা, মানে স্বাভাবিক যে সাধারণ শিক্ষা। আর যারা উচ্চবিত্ত ছিল তারা কিন্তু আমরা জানি ইংলিশ মিডিয়ামে পড়ে। আমাদের দেশে বেশিরভাগ হচ্ছে নিম্নবিত্তরা বা মধ্যবিত্তরা জেনারেল স্কুলগুলোতে পড়ে বা কলেজগুলোতে পড়ে। আর যারা হচ্ছে একটু উচ্চবিত্ত তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের কোথায় পড়ায়? ইংলিশ মিডিয়ামে পড়ায়। তো ইংলিশ মিডিয়ামে পড়ানোর সময় এই সময়কার সময় আমাদের ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় এবং সাধারণ স্কুলগুলোতে পড়ানো হয়। কিন্তু ওই সময়কাই তখন পড়ানো হতো হিন্দু কলেজে। তো হিন্দু কলেজে বা হিন্দু স্কুলে যখন পড়ানো হতো, ওইখানে ওদেরকে সংস্কৃত পড়ানো হতো। আর মাইকেল মধুসূদন দত্তের পরিবার ছিল যেহেতু জমিদার বংশ, তাই অনেক বেশি টাকা পয়সা ওদের ছিল। তো ওদের যখন অনেক বেশি টাকা পয়সা ছিল, ওরা কী করতো, ওরা সংস্কৃত কলেজে মানে উচ্চশিক্ষার জন্য মানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তকে ওখানে ভর্তি করানো। তো ওইখানে সংস্কৃত শিক্ষার পাশাপাশি ওদেরকে ইংরেজি শিক্ষা দেওয়া হতো। তো ইংরেজি শিক্ষা দিত কিন্তু ব্রিটিশ আমলে তৎকালীন বড় বড় যে ইংরেজরা আছে, তখন ওই ইংরেজদের ভালো ভালো শিক্ষক এবং হচ্ছে অনেক সময় লেখকরা পর্যন্ত এখানে মানে বিভিন্ন পাঠদান কর্মসূচিতে লিপ্ত ছিল। তখন মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি শিক্ষার প্রতি একটা তার আবেগ বা আগ্রহ প্রকাশ পায়। কারণ হচ্ছে ইংরেজি শিক্ষায় সে যখন ওইখানে পড়তো সংস্কৃত কলেজে, মানে সংস্কৃত ভাষার পাশাপাশি যে ওদেরকে ইংরেজি শিক্ষা দিত, তখন সে বুঝতে পারলো যে ইংরেজি শিক্ষা হচ্ছে পাশ্চাত্য দেশে বা পৃথিবীতে একটা কি রয়েছে, এটা গুরুত্ব রয়েছে। তখন সে ইংরেজি শিক্ষার প্রতি মনোনিবেশ করলো এবং ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এবং সে একজন ইংরেজি লেখক হওয়ার জন্য সে নিজেকে মনস্থির করলো যে আমি ইংরেজি একজন লেখক হব, আমি লেখালেখি করবো ইংরেজি নিয়ে। এবং সেজন্য সে নিজের ধর্ম পরিচয় ত্যাগ করলো, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো এবং তার নামের সাথে সে কি যোগ করলো, মাইকেল শব্দতে যোগ করলো। তো এটা কত সালে যোগ করলো? এটা পরীক্ষা আসে 1843 সালে। যীশুখ্রিস্ট 1843 সালে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং তার সাথে মাইকেল মধুসূদন দত্তের সাথে তার নামের সাথে কি মাইকেল শব্দটা যুক্ত করেন। এরপরে তিনি মানে হচ্ছে বিদেশে যান, বিদেশে পড়াশোনা করেন এবং হচ্ছে বিদেশে সেই লেখালেখি করেন। কিন্তু সে অনেক বেশি লেখালেখি করার পরও বিদেশে সে কোনো পর্যাপ্ত যে তার প্রাপ্য সম্মানটুকু সে পায় নাই। কারণ বিদেশিরা একজন ভারতীয়কে কখনো পাত্তা দিবেন, এটা স্বাভাবিক। কারণ তৎকালীন সময়ে ভারতীয়রা ছিল যে হচ্ছে তখন মানুষ ব্রিটিশদের পদদস্ত কর্মী, কারণ ব্রিটিশরা এখানে এসে শাসন করতো, বাঙালিদের নির্যাতন করতো। তো সেটা মেনে নেবে না কখনো, সেটাই স্বাভাবিক। তখন মাইকেল মধুসূদন দত্ত প্রায় 10 থেকে 15 বছর লেখালেখি করার পরে বুঝতে পারলো যে এখানে সে সময় নষ্ট করছে, তার যাওয়ার সময় হয়ে গেছে দেশে। কারণ সেখানে কদর পাচ্ছে না। সে অনেক ভালো ভালো লেখালেখি করতো কিন্তু সেগুলো মার্কেট পেত না। এখন আমরা যেটা করি ভাইরাল হওয়া, সে ভাইরাল হতো না। তো এর সাথে মাঝখানে আরেকটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত এখানে একটা নারী কেলেঙ্কারিতে যুক্ত হলো, যার কারণে তাকে জেল এবং জরিমানা দেওয়া হলো। তো ওই সময় তিনি ছিলেন ফ্রান্সে। তো ফ্রান্সে ওই সময় ওনাকে জেল এবং জরিমানা দেওয়ার কারণে উনি প্রায় আটকে গেছিলেন। তবে খুব বেশি টাকার প্রয়োজন ছিল। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন প্রভাবশালী মোটামুটি একজন ব্যক্তি ছিল, সুপরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের বসত ভিটা বিক্রি করে তার জন্য টাকা পাঠিয়েছিল।
ফলে তাকে মাইকেল মধুসূদন দত্তকে বিদেশ থেকে মুক্ত করে নিয়ে দেশে নিয়ে এসেছিল। পরে মাইকেল মধুসূদন দত্ত চিন্তা করলো যে কি তার থেকে কোথায় লেখালেখি করতে হবে, দেশে বসে লেখালেখি করবে এবং হচ্ছে সে দেশের জন্য লেখালেখি করবে এবং দেশের সাহিত্য, বাংলা সাহিত্যকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। তখন থেকেই তার লেখালেখি শুরু। তখন সে বেশ কয়েকটা কাজ করেছিলেন দেশে, যেমন মাইকেল মধুসূদন দত্তর অমিত্রাক্ষ ছন্দ তিনি প্রবর্তন করেছিলেন এবং হচ্ছে বেশ কয়েকটা লেখালেখি করেছেন, চতুর্দশপদী কবিতাগুলি, সনেট, এগুলোর আবিষ্কার করেছিলেন। তার বেশ কয়েকটা তার শ্রেষ্ঠ, মানে হচ্ছে তার বাংলা নাটকের শ্রেষ্ঠ যে নাটক, তিনি হচ্ছে বাংলা নাটকের শ্রেষ্ঠ একজন লেখক। তিনি তার একটা নাটক ছিল শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। এছাড়াও প্রহসন একটা ছিল, একেই কি বলে সভ্যতা। তো তার মানে তার তিনটা নাটক ছিল, যা হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। এই তিনটা হচ্ছে নাটক, খুবই বিখ্যাত নাটক তৎকালীন সময়ের জন্য। তখন কিন্তু এরকম ভালো লেখক ছিল না এবং হচ্ছে ভালো নাটকও ছিল না, কারণ উনি যেহেতু ইংরেজ শিক্ষা শিখে এসেছেন এবং হচ্ছে ইংরেজ যে গ্রামার ওটা কিন্তু সে রপ্ত করেছেন। তাই তার নাটকগুলোতে অনেক বেশি গ্রামাটিক্যালের শুদ্ধ উচ্চারণ এবং হচ্ছে শুদ্ধ প্রয়োগ এবং একটু খুব বলিষ্ঠ ছিল নাটকগুলো, যার কারণে নাটকগুলো অনেক বেশি পেয়েছিল, মার্কেট পেয়েছিল। এরপরে হচ্ছে তার একটা প্রহসন ছিল। প্রহসন মানে কি জানো? প্রহসন মানে হচ্ছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। আমরা অনেক সময় আমরা যেটা বলি চাটগিয়া ভাষায় বলি ঠেস দেওয়া, ঠেস মারা, তো ওইরকম একটা কথাবার্তা তো প্রহসন। তো উনি তো দেশে ছিলেন তখন, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু অত বেশি বড় মাপের কবি হয়ে ওঠেননি, কারণ এটা 1824 সালের ঘটনা। 1824 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল 1861 সালে। তার মানে রবীন্দ্রনাথের পূর্ববর্তী লেখক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। তো তিনি এখানে একটু প্রহসন লিখেছিলেন, সেটা হচ্ছে একেই কি বলে সভ্যতা। মানে হচ্ছে ইংরেজরা হচ্ছে মদ খায়, তারপর হচ্ছে বারে যায়, তারপর হচ্ছে বিভিন্ন নারীদের সাথে সঙ্গ দেয়, এরপর হচ্ছে ওইখানে যে কালচার, ব্রিটিশ যে কালচার, ওইটা হচ্ছে কি প্রয়োগ করে ভারতে এসে। তো মানে মাইকেল মধুসূদন দত্ত বলতেছে কি একে কি বলে সভ্যতা, হ্যাঁ এটা কি বলে সভ্যতা। তারপর আরও বেশ কয়েকটা তার প্রহসন ছিল। বুড়ো শালিকের ঘাড়ের রো, অনেক সময় মানে বুড়ো শালিকের ঘাড়ের রো মানে হচ্ছে বয়স্ক কোনো ব্যক্তি, সে হচ্ছে তার হচ্ছে মানে যৌবনের হচ্ছে কি রং লেগেছে ওইরকম বোঝাই, হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ের রো, তো এটা দিয়ে বোঝাই। এরপর হচ্ছে তার একটা শ্রেষ্ঠ সৃষ্টি এটা। এরপর হচ্ছে তার কাব্যগ্রন্থ ছিল হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য এবং হচ্ছে মেঘনাদবধ কাব্য, বজ্রাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে একটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। ঠিক আছে। তারপর এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার কবিতা কোনটা, চতুর্দশপদী কবিতাবলী, এটা তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এবং তার মৃত্যুটাও ইম্পর্টেন্ট। 1873 সালের 29শে জুন কলকাতায় মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। ঠিক আছে। তো আমি কবির পরিচিতিটা একটু সামারি করে বললাম, আসলে সামারি বলতে গেলে অনেকক্ষণ বলে ফেললাম, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ মাইকেল মধুসূদন দত্ত। আমরা যদি এই ইতিহাসটা জানি তাহলে আমাদের কবিতাটা ভালো করে বোঝা যাবে এবং হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা একটু ভালো বুঝতে পারবো। তো এখানে কবিতাটা কি, বিভীষণের প্রতি মেঘনাদ। তো বিভীষণের প্রতি মেঘনাদ মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে বিভীষণকে, তো আমি যদি একটু বিভীষণের প্রতি মেঘনাদ জিনিসটা যদি একটু বোঝাই, বিভীষণ হচ্ছে রাবণের ভাই। আচ্ছা, রাবণকে, মেঘনাদকে, এই বিষয়টা আমি একটু করে সামারি করে বলি। সনাতন ধর্মাবলম্বীদের একটা গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে রামায়ণ। এই রামায়ণের বেশ কয়েকটা চরিত্র রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে রাম। রাম হচ্ছে প্রধান চরিত্র, রাম হচ্ছে হিরো। এই রামায়ণের রাম হচ্ছে কি হিরো, এবং হচ্ছে সীতা হচ্ছে নায়িকা, এবং রাম হচ্ছে হিরো, হিরোর ভাই হচ্ছে কে, লক্ষণ। ঠিক আছে। এখানে আরও অনেক কিছু আছে, আমি ওই অতটুকু দূরে যাবো না, যতটুকু লাগবে ততটুকু বলবো। তো এরপরে আমাদের খলনায়ক বা বিলেন যেটা বলবো, বিলেন হচ্ছে রাবণ। রাবণ হচ্ছে বিলেন, রাক্ষসদের রাজা। আর হচ্ছে রাম এবং লক্ষণ হচ্ছে দুই ভাই, যারা হচ্ছে রাজার পুত্র, যারা বনবাস এসেছিলেন পিতৃসত্ত্ব রক্ষা করার জন্য। সঙ্গে সীতাকেও নিয়ে এসেছিলেন, কারণ হচ্ছে রামের স্ত্রী ছিলেন সীতা। তো যেহেতু রাম এবং লক্ষণ পিতৃসত্ত্ব পালনের জন্য বন এসেছিলেন, সে সাথে সীতাও এসেছিলেন রামের স্ত্রী। একটা পর্যায়ে রাবণ ছিল হচ্ছে রাক্ষসদের রাজা, তিনি শ্রীলঙ্কাতে বসবাস করতেন তখন। আর রাম এবং লক্ষণ, সীতা ওরা বসবাস করতেন ভারতবর্ষে। তো আমরা জানি শ্রীলঙ্কা কিন্তু ভারতের পরে একটা সাগর পাড়ি দিয়ে শ্রীলঙ্কাতে যেতে হয়। তোমরা যদি ইউটিউবে সার্চ করো, এটার মানে একটা ওয়ে পাবা, সেটা হচ্ছে একটা ভারতের পথ থেকে একটা সমুদ্র দিয়ে একটা পথ শ্রীলঙ্কাতে যাওয়ার একটা পথ রয়েছে, যেটা কিন্তু পাথর এখনও পাশে, হ্যাঁ, হনুমানের তৈরি পথ বলে এটাকে। ইউটিউবে সার্চ দিলে এখনও আসবে। ওইটা কিন্তু ওই সময়ের মানে ঘটনা নিয়ে, আসলে সত্য ঘটনা নিয়ে, আসলে কতটুকু সত্য সেটা একটু কাটাকাটি করলে পাবে। তো
ওই সময় হচ্ছে শ্রীলঙ্কা ছিল তোমার ভারত মহাসাগরের মধ্যে এখনও আছে, এবং হচ্ছে ভারত ছিল। তো মাঝপথে ঘটনা কী হয়েছিল, ঘটনা হয়েছিল বিভীষণের প্রতি মেঘলা যদি আমি পড়তে চাই, এই কথাটা আমার একটু প্রিডিকশন দিতে হবে, না হলে বোঝা যাবে না পরে হিস্ট্রি কী থেকে কী হলো। তো যখন বনে এসেছিল রাম, সীতা, লক্ষ্মণ, তখন কে ছিল জানি, ভুলে গেছি। রাবণ, রাবণ মনে পড়ছে, রাবণ। রাবণ কি করলো, রাবণ হচ্ছে রাক্ষসের রাজা ছিল, সে জঙ্গলের ব্যাপারে হাঁটছিল, তখন দেখতেছিল যে কি একজন সুদর্শনা, সুদর্শনা মহিলা রমণী, যে হচ্ছে জঙ্গলে একাকিত্ব পোষণ করে দাঁড়িয়ে আছে, কারোর জন্য অপেক্ষা করছে। তখন রাবণ তাকে দেখে অনেকটা মুগ্ধ হলো, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রলব্ধ হয়ে তাকে হরণ করে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল, লঙ্কাপুরীতে নিয়ে গেল। লঙ্কাপুরী হচ্ছে যে বললাম শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা যে রাক্ষসদের পুরী ছিল, রাজ্য ছিল। তখন সেখানে নিয়ে গেলো, সেখানে নিয়ে গিয়ে তাকে আটকে রাখলো। এখন যাওয়ার সময় সীতা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করেছিল। বুদ্ধিমানের কী কাজ করেছিল, সীতা যাওয়ার সময় হচ্ছে সীতার তার হাতের যে চুড়ি, যে বিভিন্ন হাতের গহনা, সেগুলো ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলেছিল। তখন সেটা দেখে হনুমান এবং হচ্ছে হনুমান এবং হনুমান, বানর, ওরা ছিল যে হচ্ছে রাম এবং লক্ষ্মণের বিশেষ সহকারী বা সহযোদ্ধা বা অনুসারী, ঠিক আছে, যারা হচ্ছে ভক্ত ছিল আর কি, রাম এবং লক্ষ্মণের ভক্ত ছিল, যারা এবং রাম এবং লক্ষ্মণ এবং যে ওরা হচ্ছে বানর এবং হনুমান যারা আছে, তারা ওইগুলো হচ্ছে অনুসরণ করে বুঝতে পারলো কি লঙ্কাপুরীতেই সীতাকে নেওয়া হলো। তখন তারা একটা প্ল্যান করলো কি সেখান থেকে সীতাকে উদ্ধার করতে হবে। তখন হনুমান গেছিল না, হনুমান গিয়ে হচ্ছে লঙ্কাপুরীতে আগুন দিয়েছিল, ঠিক আছে। আগুন দেওয়ার পরে তখন কিন্তু একটা ভয়াবহ সমস্যার সৃষ্টি হয়েছিল, একটা যুদ্ধের মতো অবস্থা হয়ে গেছিল। তখন অনেক দিন যুদ্ধের পরে বানর সেনা ছিল, অনেক বানর, অনেক হনুমান এবং হচ্ছে রাম লক্ষ্মণ, ওরা ছিল সীতাকে উদ্ধার করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতো লঙ্কাপুরীর সাথে। লঙ্কাপুরী মানে হচ্ছে রাক্ষসদের সাথে। তো রাক্ষসদের সাথে মানুষের যুদ্ধ ছিল। তো যুদ্ধ হওয়ার পর একটা পর্যায়ে গিয়ে প্রায় যুদ্ধে একজন ছিল, বিশেষ একজন মানুষ ছিল, একজন হচ্ছে রাবণ আর একজন হচ্ছে বিভীষণ, যারা হচ্ছে প্রচুর শক্তিধর। আর এদিকে ছিল রাম এবং হচ্ছে কি রাম এবং লক্ষ্মণ, ওরা মোটামুটি অনেক শক্তিধর, এবং হচ্ছে হনুমান অনেক শক্তিধর ছিল। কিন্তু রাক্ষসদের মধ্যে রাবণ এবং হচ্ছে বিভীষণ ছিল শক্তিধর, কিন্তু বিভীষণ হচ্ছে রাবণের ভাই। বিভীষণ কোনো এক কারণে, আমি ডিটেলসে যাবো না, কোনো এক কারণে রামের ভক্ত হয়ে গেল। কেন রামের ভক্ত হয়ে গেল, রাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটা অবতার বা রূপ, সেজন্য তো বিভীষণ বুঝতে পারলে এটা অন্যায় হচ্ছে। সে তার ভাই মানে হচ্ছে রাবণ হচ্ছে ভিলেন ছিল, সে কী করলো, একজন মহিলাকে নিয়ে এসে অপহরণ করলো, সেটার জন্য তারা যুদ্ধ করছে। তখন বিভীষণ সেটা মেনে নিতে পারেনি, সেটা মেনে না নিয়ে সে কী করলো, মেনে নিতে যখন পারেনি, সে রামের কাছে ক্ষমা চেয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলো, রামের শিষ্যত্ব গ্রহণ করলো। যে বিভীষণ বললো যে কি, যে আজকে থেকে আমি আপনার ভক্ত, আমার সাথে লঙ্কাপুরীর সম্পর্ক নাই, আমি ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না এই ধরনের একটা কর্মের জন্য। তো বিভীষণ হচ্ছে রাবণের ভাই, যে কিনা রামের অনুসারে হয়ে গেল। তাহলে এখন ঘটনা আরও প্যাঁচ খেয়ে গেল। এখন হচ্ছে বিভীষণ সব কিছু জানতো, যে অবশ্যই জানতো সে হচ্ছে একটা ভালো পদস্থ ছিলেন হচ্ছে লঙ্কাপুরীর। তো সে সব কিছু ডিটেলস কাদের বর্ণনা দিত, সেই সব কিছু ডিটেলস বর্ণনা দিত হচ্ছে রাম, লক্ষ্মণ, হনুমানদের বর্ণনা দিত, কোথায় কী আছে, কাকে কীভাবে আক্রমণ করা যাবে, কার শক্তি বেশি, কার শক্তি কম, এই সব কিছু কিন্তু ডিটেলস জানাই দিত বিভীষণ। পরে এখন আমরা আসলাম হচ্ছে যুদ্ধটা এখন দুইটা পার্টে হয়ে গেল, বিভীষণ, রাম, লক্ষ্মণ, হনুমান একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে রাবণের ছেলে মেঘনাদ, এবং হচ্ছে রাবণের আরেকজন ভাই ছিল কুম্ভকর্ণ। হ্যাঁ, একটা পার্ট ছিল, ওরা তিনজন একটা শক্তিধর। তো রাবণ ছিল যে হচ্ছে খুবই শক্তিধর একজন ব্যক্তি, যে কিনা সম্ভবত আমি ভুলে গেছি, সেটা হচ্ছে শিবের ভক্ত ছিল এবং শিবের শক্তিতে মানে অধিপতি ছিল। আর হচ্ছে মেঘনাদ ছিল সম্ভবত শিব অথবা নারায়ণের কারো একজনের অনুসারী বা শক্তিধর। তো সবাই দুজনেই শক্তিধর, এবং কুম্ভকর্ণ কিন্তু
খুবই শক্তিত। কুম্ভকর্ণ কিন্তু খুবই ঘুমাইতো, মানে হচ্ছে ওকে ডেকে তোলা যেত না। ও 6 মাসে মনে হয় একবার উঠতো, আমি যতটুকু জানা আছে 6 মাসে একবার সে ঘুম ভাঙতো, 6 মাস সে ঘুমাইতো, 6 মাস জেগে থাকতো, ওরকম একটা অবস্থা। এবং প্রচুর সে খেত, এবং তার এতই শক্তি, সে 6 মাস না খেয়ে থাকতো এবং 6 মাস খেয়ে থাকতো, এবং তার শক্তির দ্বারা সে একাই একটা লঙ্কাপুরীর মানে ওয়ান ম্যান আর্মি ছিল। তো যার ফলশ্রুতিতে যুদ্ধ হলো, বিশাল একটা যুদ্ধ হলো। যুদ্ধের পরে একে একে কুম্ভকর্ণকে মারা হলো। তারপর হচ্ছে কুম্ভকর্ণকে মারার পরে তখন রাবণ রাবণ কী করলো, রাবণ বললো যে মূল যোদ্ধা কিন্তু শেষে যায়। তখন বাকি ছিল হচ্ছে মেঘনাদ। তো মেঘনাদ হচ্ছে রাবণের পুত্র। তখন রাবণ বললো যে মেঘনাদ তুমি যাও, এবার তুমি তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে ওদেরকে প্রতিহত করো, আমাদের এই যুদ্ধে জয়লাভ করবে। আর তোমার পরাজয় মানে হচ্ছে কি, রাক্ষসপুরীর পরাজয়। তখন মেঘনাদকে বললো যে তুমি একমাত্র পারো যে রাক্ষসপুরীকে রক্ষা করতে। তখন রাক্ষসপুরীর সাথে যুদ্ধ হলো লক্ষণের। লক্ষণ প্রথমবার পরাস্ত হলো। পরের বার চিন্তা করলো, আচ্ছা লক্ষণ কিন্তু পরাস্ত হলো, কিন্তু কুম্ভকর্ণের সাথে পরাস্ত হয়েছিল। পরে ওকে হনুমান একটা পাহাড় থেকে ওষুধ এনে ওকে কী করলো, রক্ষা করলো, প্রাণে বাঁচালো। এরপরে গিয়ে আবার সে যুদ্ধে নিমজ্জিত হলো। হওয়ার পরে কুম্ভকর্ণকে হত্যা করলো। পরে ঘটনাটা কী দাঁড়ালো, মেঘনাদকে প্রতিহত করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে, সেটা তারা বুঝতে পারলো। তখন বিভীষণ এই কথাটা ইঙ্গিত দিল কি, মেঘনাদ ভয়ানক যোদ্ধা, তার সাথে কোনো শক্তি অতিক্রম করা সম্ভব নয়, তাকে কৌশলে পরাস্ত করতে হবে। তখন বিভীষণের পরামর্শ, বিভীষণ মানে হচ্ছে মেঘনাথের মানে হচ্ছে রাবণের ভাই, মেঘনাথের কাকা বা চাচা। তো এটা কিন্তু বুঝতে হবে, বিভীষণ হচ্ছে মেঘনাথের চাচা বা কাকা, রাবণের ভাই। তখন বিভীষণ পরামর্শ দিল মেঘনাথকে কীভাবে আক্রমণ করা যায়। তো মেঘনাথ ওই সময় ধ্যানে বসছিল, শিবের ধ্যানে বা কোনো একজন দেবতার ধ্যানে বসছিল, এবং সে সর্বোচ্চ শক্তি আহরণ করার জন্য দেবতাকে আহ্বান দিয়েছিল যজ্ঞের মাধ্যমে। তখন সেই সুযোগে একটা ভিন্ন পথে, চোরা পথে গিয়ে বিভীষণ সে পথটা দেখিয়ে দিয়েছিল হচ্ছে মেঘনাথকে হত্যা করার জন্য। তখন বিভীষণ ছিল তার চাচা মানে বা কাকা মেঘনাথের। তো মেঘনাথকে মারার জন্য একটা পথ দেখিয়ে দিয়েছিল কাকে, লক্ষণকে। লক্ষণ, কারণ এখানে মূল যোদ্ধারা কিন্তু আগে আসে না, রাম এবং হচ্ছে রাবণ, ওরা কিন্তু শেষে যুদ্ধ করবে। এখন লক্ষণ আর হচ্ছে কার যুদ্ধ, মেঘনাথের যুদ্ধ। তো লক্ষণ মেঘনাথকে মারার জন্য একটা ভিন্ন পথে আসলো, পথ দেখিয়ে দিয়েছে কে, বিভীষণ। যখন যজ্ঞের মধ্যে আসলো তখন কিন্তু মেঘনাথ কিন্তু যজ্ঞ যদি ভেঙে ফেলে তাহলে সে তার শক্তি পরাস্ত হবে, তার শক্তি হ্রাস পাবে, তাই সে যজ্ঞ ভাঙতে পারবে না। আবার এদিকে এই সময়ের মধ্যেই সূর্যাস্তের পূর্বেই কাকে হত্যা করতে হবে, মেঘনাথকে হত্যা করতে হবে। কার থেকে, লক্ষণের থেকে। তো লক্ষণ এই সুযোগে বিভীষণের পরামর্শে গেল আক্রমণ করতে। তখন অনেক রাক্ষস সেনাদের সাথে যুদ্ধ হলো, একে একে সবাইকে পরাস্ত করলো। পরে গেল হচ্ছে মেঘনাথের কাছে। মেঘনাথ তখন যজ্ঞে তখন ব্যস্ত ছিল। তখন হনুমান দ্বারা তার যজ্ঞ নষ্ট করা হলো। নষ্ট করার পরে মেঘনাথকে আক্রমণ করলো লক্ষণ। একটা পর্যায়ে মেঘনাথ যখন পরাস্ত হচ্ছিল তখন মেঘনাথ বিভীষণ হচ্ছে তার চাচা বা কাকা, তাকে অনেকগুলো কথা বলল যে আপনি আমার সম্পর্কে কাকা বা চাচা, আপনি আমার সাথে বেইমানি করলেন, একদম চাচা হয়ে ভাইপোর সাথে বেইমানি করলেন। এই যে কথোপকথনগুলো নিয়েই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ এই কবিতাটা, বিশাল একটা কবিতা। তো এখানে সব কিছু তোমরা যখন কবিতাটা পড়বা পুরো ডিটেলস বুঝতে পারবা যে কেমন কী থেকে কী হলো। মানে বিভীষণ বললো যে মেঘনাথ কাকে বললো, বিভীষণকে বললো মেঘনাথ হচ্ছে রাবণের পুত্র, যে বললো আপনি আমার চাচা সম্পর্কে, চাচা কেমনে আপনি আমারে হত্যা করার জন্য শত্রুপক্ষকে মানে আমার দুর্বল জায়গা দেখিয়ে দিলেন। এই বিষয়গুলো নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে তাদের মধ্যে। তো এই কথাটা নিয়েই হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। তবে আমরা যতগুলো ধর্মগ্রন্থ এবং হচ্ছে যতগুলো বই পড়েছি আমরা সব জায়গায় দেখেছি হচ্ছে রাবণ হচ্ছে ভিলেন, মেঘনাথ ভিলেন, রাম লক্ষণ হচ্ছে হিরো। সব জায়গায় দেখেছি আমরা হচ্ছে রাম লক্ষণ হিরো, তারপর হচ্ছে তোমার মেঘনাথ, আর হচ্ছে রাবণ হচ্ছে ভিলেন। কিন্তু আমরা এই কবিতাটার মাধ্যমে ভিন্ন একটা সেন্সে বুঝতে পারতেছি কি না, এই কবিতার মধ্যে আমরা বুঝতে পারছি কি, বরং লক্ষণ ভিলেন ছিল, বিভীষণ ভিলেন ছিল, নায়ক হয়ে গেছে কে, মেঘনাথ। ঠিক আছে, মেঘনাথ থেকে কি হয়েছে, নায়ক হয়ে গেছে। যতটুকু পারি এটা গুছিয়ে নিব কীভাবে কী হলো। তো কবিতাটা তোমরা একবার পড়বা, যদি না বোঝা নাই যতটুকু পড়ো একটু বুঝবা, বুঝার পরে তোমাদের মূল বিষয়টা কবিতাটা পরে বুঝো না বুঝো, কিন্তু শেষে যেগুলো শব্দের অর্থ দেওয়া আছে এই শব্দের অর্থগুলো তোমাদের ভালো করে শেষ করতে হবে। শব্দের অর্থ এবং টিকা এগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। তোমার কাজটা হচ্ছে প্রথমে পাঠ পরিচিতিটা ট্রু অ্যান্ড ফাইনাল মুখস্থ করা, তারপর শব্দার্থগুলো ভালো করে বুঝে শুনে মুখস্থ করা,
তারপর পাঠ পরিস্থিতিটা কয়েকবার পড়ে ফেলা, পাঠ পরিস্থিতিটা কয়েকবার পড়ে ফেলতে হবে। এখানে বেশ কয়েকটা প্রশ্ন বারবার আসতে পারে, সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যবংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। তো একটু প্রথমের লাইনগুলোকে মুখস্থ রাখবা, এবং কবির পরিস্থিতি যদি তুমি পাঠ পরিস্থিতি যদি তুমি ভালো করে পড়ে ফেলো, তাহলে আমার কথা সারমর্মটা তুমি এখানে বুঝতে পারবে। এরপরে হচ্ছে এখানে যে সঠিক উত্তরগুলো রয়েছে মেইন বইয়ে, এই সঠিক উত্তরগুলো পড়বা এবং ক খ গ পড়বা। এরপরে তুমি অ্যাপে গিয়ে পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারবে তোমার অবস্থা কী, তোমার পজিশন কীরকম, তুমি আসলে পরে এটা কতটুকু বুঝছো। ধন্যবাদ সবাইকে।